আপনারা শুনছেন ভৌতিক আসর। এক মানবী মেয়ে, যার চোখে যেন অদ্ভুত এক টান, যেন সে নিজেও জানে না কতটা গভীরে নুসাইরের ভেতরে ঢুকে পড়েছে। সে জানে জিনদের পৃথিবীতে যাওয়া খুব সহজ নয়, নিয়ম আছে, শাস্তি আছে, তবুও আজ রাতে কিছুটা তাকে ঠেলে নিয়ে যাচ্ছে সেখানে। হয়তো এটা তার নিজের ইচ্ছে নয়, বরং ভাগ্যের লেখা, যেটা সে নিজেও পড়তে পারছে না। নুসাইর, কি হয়েছে তোমার? এমনভাবে বসে আছো কেন? আচমকা দুলফিকারের কণ্ঠস্বর শুনে কিছুটা নড়ে চড়ে উঠল নুসাইর। দুলফিকার, তুমি এখন এখানে? ভাই, আমি তো তোমার মতো নিয়ম নীতি অনুসরণ করে এখানে সেখানে যাই না কখনো। আমার যখন যেখানে খুশি যাই, যা ইচ্ছা করি। নুসাইর চুপ করে রইল। দুলফিকারের আচরণ বরাবরই এমন। নুসাইরের মন খারাপ বুঝতে পেরে দুলফিকারও তার পাশে বসল। নুসাইর দুলফিকারের দিকে তাকালো একবার, তারপর আকাশে পানে দৃষ্টি ছড়িয়ে দিল। দুলফিকার, তোমার কাছে দায়িত্ব আগে নাকি নিজের চাওয়া পাওয়া, ভালোবাসা আগে? নুসাইর জানে দুলফিকার কেমন উত্তর দিতে পারে, তবু সে নিজের মনকে শান্ত করার জন্য ভাইয়ের কাছে এমন প্রশ্ন করে বসল। দুলফিকার নিজের চুলগুলো পেছনের দিকে ঠেলতে ঠেলতে বলল, আমার কাছে আগে নিজের সুখ, তারপর বাকি সব। জানোই তো তুমি, আমি স্বার্থপর, বেয়াদব, জেদি, মন মতো চলার ব্যক্তি। নুসাইর এক মুহূর্তের জন্য মাথা নেড়ে সমর্থন জানালো, মনে মনে নিজের অনুভূতি বিচার করতে থাকলো। ভালোবাসার কথা ভাবতেই অল্প সময় দুলফিকারের মনে এক অচেনা স্পন্দন ভেসে এলো। আরিবা, তার নাম মনে পড়লেই হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়। চোখের সামনে যেন তার মৃদু হাসি ভেসে ওঠে। আরিবা সেই কোমলতা, সাহস আর অদ্ভুত আকর্ষণ সবকিছুই দুলফিকারের মনে গভীরভাবে ছাপ ফেলেছে। দুই ভাই পাশাপাশি বসে আছে, অথচ তাদের মনে একই নারীর জন্য বিভিন্ন অনুভূতি জেগেছে। নুসাইর ও দুলফিকারকে কোন পথে নিয়ে যাবে এই অনুভূতি? কি হবে তাদের সাথে? সকালটা ভীষণ শান্ত, হালকা রোদ পড়ে জানলার কাছে, আর হালকা হাওয়া ভেসে আনছে ঘরের ভেতরের ফুলের সুগন্ধি। আরিবা নিশ্চিত ছিল না বাবা মা আসবে কিনা। হোস্টেলের ঘর একদম শান্ত, বাইরে শিক্ষার্থীদের ছোটখাটো আওয়াজ ভেসে আসে। আরিবার মন ভরে আছে আশঙ্কা আর উত্তেজনা। বাবা মা এখানে এসে কি সত্যি তাকে দেখবেন? সে জানে তারা আসতে পারে, আবার নাও আসতে পারে। হঠাৎ হোস্টেলের দরজা দিয়ে হালকা আওয়াজ পড়ল। আরিবার চোখ বড় হয়ে গেল, বুকটা হঠাৎ দ্রুত ধকধক করতে লাগলো। সে জানতো এটি সম্ভবত বাবা মা, কিন্তু মন এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারছে না। কে হতে পারে? সে নিজেকে বলল, তবে কণ্ঠ বের হলো না, কেবল চোখ দিয়ে দরজার দিকে তাকিয়ে রইল। দরজা খুলতে খুলতে ধীরে ধীরে ঢুকে এলো পরিচিত সেই দুটি মুখ, মা ও বাবা। সালমার চোখে সেই মমতাময়ী হাসি, রুস্তমর হাতে নিরাপদ ছোঁয়া। আরিবার বুক যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। কেমন আছো আরিবা? সালমা আরিবাকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলেন। রুস্তম আরিবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? তোমাকে দেখতে এসেছি, এখন আমরা ভালো আছি, রুস্তম বললেন। আপনারা নাস্তা করে এসেছেন? আরিবার প্রশ্নে সালমা বললেন, খাবার নিয়ে এসেছি, আমরা একসাথে খাবো এখন। ঠিক আছে আম্মি যান। মায়ের কাছ থেকে সরে গিয়ে বাবাকে আলিঙ্গন করলো আরিবা। বাবা মা বিছানার এক পাশে গিয়ে বসলো। সালমা বাড়ি থেকে আনা কিছু খাবার টেবিলে রাখলেন, আর রুস্তম আরিবার পাশে বসে তার নতুন হোস্টেলের পরিবেশ সম্পর্কে গল্প করতে লাগলেন। আরিবা মন দিয়ে বাবার সাথে গল্প করছে। হঠাৎ বিছানায় রাখা কালো গোলাপটার দিকে নজর পড়তেই চমকে উঠলেন রুস্তম। আরিবা, ওই গোলাপটা কোথায় পেলে তুমি? আরিবা কিছুটা ইতস্ততভাবে বলল, আমি জানি না আব্বাজান, বিছানায় ছিল আমার কাছে। স্বামীর হাবভাব থেকে সালমা যা বোঝার বুঝে গেছেন। কি হয়েছে? সালমার দিকে গম্ভীর হয়ে তাকালেন রুস্তম। বসা থেকে উঠে দাঁড়ালেন তিনি। বাবার এমন আচরণের কারণ আরিবা বুঝতে পারছে না। আমি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আসছি, আরিবার সবকিছু গুছিয়ে নাও, আমরা ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি। বাবার এমন সিদ্ধান্তে মনে মনে বেশ খুশি হলেও চমকালো আরিবা। সালমার মধ্যে কোনো ভাবের পরিবর্তন দেখা গেল না। হয়তো রুস্তমের আচার আচরণে আগে এমন কিছু ভেবে রেখেছিলেন। ঠিক আছে। রুস্তম ফুলটা হাতে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেলেন। আরিবা তার মায়ের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। সালমা বললেন, আপাতত কোনো প্রশ্ন করো না, বাড়িতে যাও, তারপর কথা হবে, চলো জিনিসপত্র গুছিয়ে নেব। আরিবা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সম্মতি জানালো। সালমা আরিবা মিলে সবকিছু বাড়ি নেয়ার জন্য গোছগাছ করতে শুরু করলো। জিনরাজ্যের আকাশ আজ অদ্ভুতভাবে ভারী। বাতাসে ধোয়ার গন্ধ, দূরে কোথাও ধাতব শব্দ কানে বাজছে। মিনারের চূড়ার আগুনের কাঁপতে কাঁপতে যাওয়ার মুহূর্ত নিভে চলেছে।
হঠাৎ রাজপ্রাসাদের ঘণ্টা বেজে উঠল, গভীর বজ্রের মতো এক আওয়াজ। সবাই যে যার কক্ষে ছিল। হঠাৎ ঘণ্টা বেজে ওঠাতে সবাই সতর্ক হয়ে গেল। রাজা, মালিক, নুসাইর ও জুলফিকার শয়ন কক্ষ থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। শত্রুর আর সীমা নাই। নুসাইর বলল, মালিক। আল জিন বললেন, ওরা আবার এসেছে, তোমরা যাও। আগামীকাল আমি ছায়া জিনদের একটা ব্যবস্থা করব। জিন রাজ্যের প্রতিরক্ষা শক্তি নষ্ট করতে চাওয়ায় দুঃসাহস দেখানোর পরিণাম ভালো হবে না। জুলফিকার ও নুসাইর আকাশের দিকে তাকালো। নুসাইর মিনারের প্রান্তে দাঁড়িয়ে বুঝে গেল আজকের আক্রমণটা সহজ নয়। দিগন্তের ওপারে কালো মেঘ ভেদ করে এগিয়ে আসছে বিশাল ধাতব জন্তু। ড্রাগনের মতো লম্বা গলা, কিন্তু চোখে লাল আগুন। তাদের পিঠে চড়ে আছে অগ্নি জিন বাহিনী, হাতে অগ্নি শলাকা, মুখে যুদ্ধের গর্জন। জুলফিকার এসে দাঁড়ালো নুসাইরের পাশে। দাঁড়িয়ে থাকার সময় নেই হাতে। নুসাইর, চলো। নুসাইর তলোয়ারের মুঠি শক্ত করল। রাজ্য রক্ষা কবচ তারা ভেঙে ফেলতে চাইছে ওরা। জুলফিকার আকাশে তাকিয়ে হেসে উঠল। আমাদের হাত গরম করার ভালো সুযোগ এসেছে। যাক, যাও যাক এবার। অদৃশ্য ডানার মতো বাতাসের ঘূর্ণি পিঠে গজিয়ে উঠল দুই ভাইয়ের। মুহূর্তে তারা আকাশে উঠে গেল। নুসাইরের চোখ নীল আগুন, জুলফিকারের হাতে কালো বজ্র। শত্রুরা এত কাছে এসে গেছে যে ধাতব জন্তুদের নিঃশ্বাস থেকেও আগুনের তাপ মুখে লাগছে। প্রথম আঘাত করল নুসাইর। তার তলোয়ারের এক ঝলকে আকাশ চিরে নেমে এলো নীল জ্বলন্ত রেখা, যা এক শত্রু ড্রাগনের ডানা কেটে ফেলে দিল। গর্জন করে নিচে পড়ে গেল সেই জন্তু। জুলফিকার পিছিয়ে রইল না। তার হাত থেকে বেরিয়ে এলো কালো বিদ্যুতের বল, যা সরাসরি তিনজন অগ্নিজিনকে ছিন্ন ভিন্ন করে দিল। শত্রুরা তবুও থামল না। ধাতব জন্তুদের চোখ লাল হয়ে উঠল, আর একই সাথে জিন রাজ্যের মাটির নিচে থাকা স্ফটিক রক্ষা কবচ কেঁপে উঠল। দূর শহর আরিবার ঘরে সে ছোট্ট স্ফটিকটিও তীব্র নীল আলো ছড়াতে শুরু করলো, যেটা নুসাইর আনিবার কাছে রেখে এসেছিল। স্ফটিকটি সুরক্ষার কাজ করার পাশাপাশি ওরা জিনরাজ্য ও মানুষের পৃথিবীতে যাওয়া আসার একটা মাধ্যমও বটে। আকাশ জুড়ে আগুন আর বজ্রের খেলা চলছে। নুসাইর আর জুলফিকার দুজন মিলে শত্রুর সারি ভেঙে ফেলছে মুহূর্তে। কিন্তু হঠাৎ নুসাইরের বুকের ভেতর অদ্ভুত টান অনুভূত হলো। তার চোখের সামনে ঝলসে উঠল একটা ছবি, আরিবা। সে নিজের ঘরে হাতে সে নীল স্ফটিক, আর স্ফটিক থেকে বেরিয়ে আসছে তীব্র আলো। যদি এই মুহূর্তে কোনোভাবে ছায়া জিনরা আরিবার ঘরে পৌঁছে যায়। জুলফিকার, নুসাইরের কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে উঠল। স্ফটিক সক্রিয় হয়ে গেছে। জুলফিকার এক আঘাতে শত্রুর বর্ষা ভেঙে দিয়ে হেসে উঠল। কিন্তু ছায়া জিনরা এবার নিষ্ক্রিয় হয়ে যাবে। নুসাইর, দেখো, ওরা স্ফটিকের দিকে যাচ্ছে। নুসাইরের চোখ জ্বলে উঠল নীল শিখায়। জুলফিকার দাঁত কামড়ে আকাশে ঝাঁপিয়ে পড়ল। আমার সামনে দিয়ে যাবে? স্বপ্নেও না। দুই ভাই বজ্রের গতিতে নিচে নেমে এলো। নুসাইরের তলোয়ার আকাশের আলো শুষে নিয়ে শত্রুর গলা চিরে ফেলল। জুলফিকারের কালো বজ্র আঘাত এনে ধাতব জন্তুটাকে ছাই করে দিল। মুহূর্তের মধ্যে আকাশে নীরবতা নেমে এলো, শুধু শ্বাসের শব্দ আর দূরে ঝুলে থাকা চাঁদের আলো। কিন্তু নুসাইর জানে এটা শেষ নয়, কারণ এখন শত্রুরা জেনে গেছে স্ফটিকের একটি অংশ পৃথিবীতে আছে। তবে এখন পর্যন্ত সেটা জুলফিকার বুঝতে পারিনি। ভাই আমার নুসাইর, হ্যাঁ বলো। ওরা শেষ, আমি ঘুমাতে গেলাম। বাবার বাধ্য ছেলে, তুমি সবকিছুর বর্ণনা দিও নাকি? বিদায়। হাই তুলতে তুলতে কথাগুলো বলে সেখান থেকে উদা হয়ে গেল জুলফিকার। নুসাইর ভাবতে লাগলো আগামীকাল আরিবার কাছে যেতে হবে এবং ওই স্ফটিকটি নিয়ে আসতে হবে। মানুষ আর জিন দুই জগতের প্রাণীর হৃদয়ের ধ্বনি আলাদা। মানুষের প্রেম নদীর মতো, পথে পথে বাঁক নেয়, ভাঙে, আবার নতুন স্রোত খুঁজে নেয়। একবার হারালে সময়ের সাথে ভুলে গিয়ে অন্য কারোর হাত ধরে নতুন যাত্রা শুরু করতে পারে। কিন্তু জিনের হৃদয় মরুভূমির শপথের মতো, একবার প্রতিজ্ঞা করলে তা ভাঙা অসম্ভব। তারা একবার কারোর প্রতি আকৃষ্ট হলে, ভালোবেসে ফেললে, সে সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকে। ভালোবাসার মানুষ কাছে থাকুক বা দূরে, জীবিত মানুষ বা হারিয়ে যাক, সে ভালোবাসা কখনো মুছে যায় না, শুধু গভীরে জমে গিয়ে আরো তীব্র হয়। জুলফিকার ও নুসাইরের জীবনেও এই অদ্ভুত নিয়তি নেমে এসেছে। তারা দুজনেই ভালোবেসে ফেলেছে একই নারীকে, কিন্তু দুই ভাইয়ের ভালোবাসা এক নয়। নুসাইরের ভালোবাসা সমুদ্রের গভীর জলের মতো নিঃশব্দ, অদৃশ্য কিন্তু অসীম গভীরতায় প্রবাহিত। তার চোখে আরিবার জন্য এক নীরব আহ্বান, যা শব্দ ছাড়াই বোঝা যায়।
অন্যদিকে জুলফিকারের ভালোবাসা আগুনের শিখার মতো প্রবল, উন্মুক্ত, বিধ্বংসী। সে নিজের অনুভূতি আড়াল করে না, বরং সারা বিশ্বের সামনে গর্জে বলতে পারে, সে আমার। গতকাল রাত গভীর হলে নুসাইর আবারও এসেছিল আরিবার কাছে, তবে কথা বলার জন্য নয়, বরং তার উপস্থিতি নীরবে অনুভব করার জন্য। আরিবা অন্ধকারের ভেতরে সেই অদৃশ্য উপস্থিতি টের পেয়েছিল। বুকের ভেতর শিরশিরে অনুভূতি জমে উঠেছিল, কিন্তু কিছু বলেনি। নুসাইরও বরাবরের মতোই চুপ ছিল, শুধু এগিয়ে এসে বিছানার পাশে রাখা ক্ষুদ্র স্ফটিকটি তুলে নিয়েছিল, যেটি আগে সে রেখে গিয়েছিল তাকে নিজের জগৎ দেখানোর জন্য। এবার স্ফটিক ফেরত নেওয়ার আগে গভীরভাবে তাকিয়েছিল আরিবার দিকে, যেন সেই মুহূর্তটুকু চিরকাল নিজের ভেতরে ধরে রাখতে চায়। রুস্তম আরিবার বাবা এখনও মেয়ের সঙ্গে কিছু বলেনি, তবু আরিবার ভেতরে অদ্ভুত এক অশান্তি ঘুরপাক খাচ্ছে। সে অনুভব করছে তার চারপাশে কিছু একটা ঘটছে, যা সাধারণ নয়, হয়তো ভালো কিছু, হয়তো ভয়ঙ্কর, কিন্তু নিশ্চিন্তভাবে বলতে পারছে না। তার কাছে এই সব কিছু যেন ধীরে ধীরে এগিয়ে আসা কোনো ঝড়ের মতো। আরিবা জানলার পাশে দাঁড়িয়ে আছে। বাইরে নেমে এসছে নীরব রাত, আকাশ জুড়ে গাঢ় অন্ধকার, মাঝে মাঝে তারা টিমটিম করে জ্বলছে। ঠান্ডা বাতাস আলতো করে তার মুখে লাগছে, আর দূরে কোথাও অচেনা শব্দ ভেসে আসছে, যেন রাতটা কোনো অজানা গল্প বলছে। আরিবা রাতের খাবার খেলে না কেন? আরিবা অল্প কিছু খাবার খেয়ে ঘরে চলে আসাতে তার পিছু পিছু সালমাও ঘরে চলে এসেছেন। আরিবা বাইরের দিকে তাকিয়ে থেকে বলল, খেতে ইচ্ছে করছে না আম্মিজান? কি হয়েছে? সালমার কণ্ঠে অশান্তি ও উদ্বেগ মিশ্রিত। প্রশ্ন তো আপনাদের করা উচিত। আপনাদের কি হয়েছে? কেন আমাকে হুট করে বাড়ির বাইরে পাঠালেন, আর কেনই বা আবার বাড়িতে নিয়ে আসলেন? ঠিক কি হচ্ছে একটু বুঝিয়ে বলবেন আমায়? আরিবা সচরাচর রাগ করে না, তবে আজকে মেয়েটা রেগে আছে। সালমা ঠিক কি উত্তর দিবেন বুঝতে পারছে না। ওদিকে আরিবা রাগ করার কারণে তার শরীরের তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে শুরু করেছে। আরিবা, শান্ত হও তুমি। আমি তোমার বাবার সাথে কথা বলবো এখন। আশা করি আগামীকাল তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে তুমি। সালমা আরিবার কাঁধে হাত রেখে বললেন কথাগুলো। আরিবা জানালার গ্রিলের উপর থেকে হাত ছড়িয়ে ফেলল। সবকিছু যেন ভীষণ গরম হয়ে উঠছে। সালমা মেয়ের কোনো উত্তর না পেয়ে ঘর থেকে চলে গেলেন। আরিবার ভীষণ অদ্ভুত লাগছে, তার শরীরে যেন আগুন জ্বলছে। নিজের এমন অস্বাভাবিক পরিবর্তন অনুভব করে ভীত হয়ে উঠল সে। শরীরে এত তাপমাত্রা কেন বাড়ছে কিছুতেই বুঝতে পারছে না। আরিবা যখন এসব নিয়ে ব্যস্ত, ঠিক তখনই জুলফিকার এলো ঘরে। ঠিক দুদিন পর এসেছে সে। এই দুদিন নিজের অনুভূতি বোঝার চেষ্টা করছে জুলফিকার। সত্যি কি সে আরিবাকে পছন্দ করে, ভালোবাসে এসব? অবশেষে জুলফিকার সিদ্ধান্ত নিতে পেরেছে, তাই আজকে আরিবার সামনে সব সত্যি বলতে এসেছে সে। আরিবা যদি তার ভালোবাসা প্রত্যাখ্যান করে, তবুও সে আরিবার আশেপাশে থাকবে। হঠাৎ নাকে ছুঁয়ে এলো অদ্ভুত সুগন্ধি। আরিবার মন মেজাজ ধীরে ধীরে শান্ত হতে শুরু করলো। রাগ ক্রমে কমছে, সঙ্গে সঙ্গে শরীরের তাপমাত্রাও স্বাভাবিক হচ্ছে। মেয়েটি সতর্ক হয়ে গেল, কিন্তু ভেতরের অজানা উত্তেজনা যেন আরো তীব্র হয়ে উঠছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ অনুভব করলো তার কোমরে অদৃশ্য কেউ হাত রেখেছে। কারো বুক তার পিঠের সাথে স্পর্শ করেছে, আর উষ্ণ নিঃশ্বাস ঘাড় ছুঁয়ে যাচ্ছে। আরিবা শিউরে উঠল। মনে পড়ে গেল সেই দিনটির স্পর্শ, যা এতক্ষণ মনে হয় অব্যক্ত থেকে গেছে। ভয় নিয়ে বরং অন্যরকম আকর্ষণ ও টান, যেন চুম্বকের মতো শক্তি তাকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তবু আরিবা সরে যেতে চাইল, কিন্তু জুলফিকার ছাড়ল না। কে আছো? এভাবে স্পর্শ করা অন্যায়। আমি অনুমতি দেইনি, সামনে এসো। জুলফিকারের মুখে ক্রূর হাসি ফুটল। আচমকা সে আরিবাকে কোমলভাবে কোলে তুলে নিল। আরিবা চমকে উঠল, কলিজা যেন শুকিয়ে গেল। জুলফিকার তাকে সাবধানে বিছানায় বসালো। অদৃশ্য অবস্থাতেও বলল, সামনে এলে ভয় পাবে না তো? আরিবা কিছু বলতে পারল না, ভেতরে ভয় উত্তেজনার মিশ্রণ। তবে সাহস জোগাড় করে বলল, না, ভয় পাবো না। জুলফিকার মুচকে হাসলো। পরক্ষণে তার মানব রূপ আরিবার সামনে উন্মোচন হলো। ভয়ঙ্কর রূপ না দেখিয়ে মেয়েটিকে অল্প সহ্য করার মতো রাখল। আরিবা নিঃশব্দে তাকিয়ে রইল। তার চোখের পলক যেন থেমে গেছে। সামনে যে পুরুষ মানুষ বসে আছে, সে চমৎকার, শান্ত আর অদ্ভুতভাবে আকর্ষণীয়। জুলফিকার হালকা কণ্ঠে বলল, আরিবা, আমাকে বেশি পছন্দ হয়েছে? আরিবার চোখে বিষম খেল। জুলফিকার তার জাদু বলে একটি পানির গ্লাস হাজির করল। সেসব দেখে আরিবা আরো ভয় পেয়ে গেল। জুলফিকার ইশারায় আরিবাকে পানি পান করতে বলল, তবে আরিবা ভয়ে পানি খেল না। জুলফিকার নিজেই আরিবাকে পানি খাইয়ে দিতে লাগলো। মেয়েটির নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে। পানি খাওয়ার পর কয়েক মুহূর্ত জুলফিকার চুপ করে রইল। আরিবার সব সময় দরকার।
কিয়ৎক্ষণ বাদ জুলফিকারকে বলল সে, তুমি কি আমার আশেপাশে আসো মাঝে মধ্যে? জুলফিকার তার প্রশ্নের উত্তর না দিয়ে ধীরে ধীরে আরিবার পায়ের দিকে হাত বাড়ালো। আরিবা চমকে উঠল, শরীর অজান্তেই সজীব হয়ে গেল। তার পা দুটো জুলফিকারের কোলে উঠে গেল। জুলফিকার নরমভাবে এক এক করে তার পায়ের পাতা ঠোঁটের স্পর্শ দিল। প্রতিটি ছোঁয়া যেন এক বিদ্যুতের মতো আরিবার শরীরের মধ্য দিয়ে বয়ে যাচ্ছিল। মেয়েটি জমে গেল, হৃদস্পন্দন দ্রুত বেড়ে গেল। জীবনে প্রথম কোনো পুরুষ তাকে এমনভাবে স্পর্শ করছে, তবে এটি কোনো সাধারণ মানুষ নয়, একটি অদৃশ্য শক্তি সম্পন্ন রহস্যময় প্রাণী। আরিবার মনে এক অদ্ভুত মিলন ঘটল। ভয়, উত্তেজনা, কৌতূহল, ভালো লাগে এবং সামান্য খারাপ লাগা সব অনুভূতি একসাথে তাকে ঘিরে ধরল। চোখ অর্ধ খোলা, নিঃশ্বাস খানিকটা দ্রুত, প্রতিটি স্পর্শ যেন তার মনকে জাগিয়ে তুলছে। আরিবা এক অদ্ভুত গভীর টান অনুভব করছে, যা তার ভেতরের প্রতিটি কোণে প্রভাব করছে। জুলফিকারের চোখ আরিবার দিকে মলিন আলো নিয়ে তাকিয়ে আছে। সে জানে প্রতিটি স্পর্শ, প্রতিটি নরম হাতের ছোঁয়া মেয়েটির মনকে আরো কাছাকাছি টেনে আনছে। আরিবা নিজেও এটি অনুভব করছে, ভয় নয় বরং এক রহস্যময় নতুন আবিষ্কারের উত্তেজনায়। আমি জুলফিকার, জিন রাজপুত্র। হ্যাঁ, আমি তোমার কাছে আসি। কেন আসো? আমার সাথে কেন এসব করছো? আমার বাবার উপর প্রতিশোধ নিতে? আমার সাথে এসব? ভয়ের কথা জড়িয়ে যাচ্ছে আরিবার। জুলফিকার আরিবার ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিয়ে কথা থামিয়ে দিয়ে বলল, তোমাকে দেখে অদ্ভুত কিছু অনুভব করেছিলাম। তারপর কাছে যাওয়ার পর সেই অনুভূতি প্রবল হলো। আমি তোমার বাবাকে চিনি না আরিবা, আমি তোমাকে ভালোবাসি। আমার জন্য বেছে নিয়েছো তোমায়, তুমি শুধু আমার। জুলফিকার যেন অদ্ভুত আকর্ষণীয় এক সত্তা, তার দিক থেকে দৃষ্টি সরিয়ে ফেলতেও পারছে না, আরিবা আবার তাকিয়েও থাকতে পারছে না। আজীবন বাবাকে দেখে এসছে খারাপ জিনদের হাত থেকে মানুষকে রক্ষা করতে, অথচ আজ জিন আরিবার প্রেমে পড়েছে, তাকে নিজের বলে দাবি করছে। কি করবে আরিবা? আমি আপনাকে ভালোবাসি না জুলফিকার, একরত্তি মেয়ে তুমি, ভালোবাসা বোঝো তুমি? জুলফিকারের এমন কথায় ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে রইল আরিবা। জুলফিকার হাসলো, কি চমৎকার সে হাসি। আরিবা বিভোর হয়ে সেই হাসি দেখছে। ভালোবাসার বয়স হোক তখন ভালোবাসবে। এখন শুধু এইটুকু জেনে রাখো, ওই পৃথিবী থেকে এই পৃথিবীতে আরিবা কেবল জুলফিকারের, আমি ছাড়া নিজেকে আর কারো কাছে প্রকাশ করবে না। আরিবার কি হলো কে জানে। সে জুলফিকারের কথা মতো মাথা নেড়ে সম্মতি জানালো। এই সুদর্শন যুবকের হাসি, কথা, স্পর্শ যেন আরিবার মন ও মস্তিষ্ক দখল করে নিচ্ছে। বেশ, আমি এখন আসি আরিবা, আমাকে ফিরতে হবে, আমি আবার আসবো। জুলফিকার আরিবার কপালে চুমু খেলো, হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল একবার। আরিবার যেন সুখ সুখ অনুভূত হচ্ছে। কিশোরী বয়সের আবেগে এইটুকু বুঝতে পারছে না, সামনে থাকা প্রেমিক পুরুষ কোনো মানুষ নয়, ভয়ঙ্কর এক জিন। ঠিক আছে, মাঝে মধ্যে তোমার স্বপ্নেও আসবো। তোমার বাবাকে বলে দিও আমাকে সে আটকাতে পারবে না। বৃথা চেষ্টা না করে উত্তম। আমি তোমাদের কোনো অনিষ্ট করতে আসিনি, আমি কেবল তোমার জন্য এসেছি। আরিবা শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। আবার জুলফিকার আর কথা বাড়ালো না, হাওয়ায় মিশে গেল তার অস্তিত্ব। আরিবার সাথে এতক্ষণ মিষ্টি করে কথা বলতে বেশ কষ্ট হয়েছে তার, কিন্তু কি আর করার। তার মানব প্রেমিকা যে বড্ড ছোট নাজুক, তার সাথে কঠিন আচরণ করলে ভয় পেয়ে যাবে। আরিবার সাথে কথা বলো তুমি। শান্তশিষ্ট মেয়েটা আজ রেগে গেছে, ওর মনে অনেক প্রশ্ন জমেছে। সালমা ঘরে প্রবেশ করতে দরজা আটকে দিলেন। রুস্তম বিছানার একপাশে বসে বসে সে কালো গোলাপটা হাতে নিয়ে মনস্থিরভাবে কিছু ভাবছেন। প্রশ্ন থাকা তো স্বাভাবিক, অস্বাভাবিক নয় সালমা, রুস্তম ধীরে বললেন। আমি সেটাই বলছি, মেয়েটা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, সারাক্ষণ কেমন ভাবুক থাকে। এভাবে দেখলে আমার ভালো লাগে না। তোমরা যতটুকু জানা আছে সেটা ওকে বোঝাও, কিছুটা হলেও শান্তি পাবে। সালমা বললেন, চোখে উদ্বেগ ও মমতার ছোঁয়া। রুস্তম দীর্ঘশ্বাস ছাড়লেন, চোখে চিন্তার রেখা। আরিবার কাছে জিন রাজ্যের কেউ এসেছিল। সালমা হঠাৎ চমকে উঠলেন। কি? রুস্তম ভাবলেশীন ভাবে বললেন, হ্যাঁ, এই গোলাপটা তাই বলছে। কিন্তু কেন? সালমার কণ্ঠে মিশে গেল ভীষণ আগ্রহ ও উদ্বেগ। আমি জানি না সালমা, আরিবা কি জিন রাজ্যের কেউ? সে কি সাধারণ মানবীয় নয়? রুস্তমের চোখে মিশ্র অনুভূতি, ভয়, কৌতূহল। কিভাবে হবে? তুমি তো বুঝতে পারতে। সালমা অনুতপ্ত ভাবে বললেন। রুস্তম উঠে দাঁড়ালেন, কালো গোলাপটি টেবিলের একপাশে রেখে ধীরে ধীরে বললেন, হ্যাঁ, যদি আরিবা জিন হতো আমি বুঝতাম, কিন্তু এমন এক শক্তির অধিকারী যার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি শুধু চাই আমার মেয়েটা নিরাপদে থাকুক। সালমা দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি স্বামীর কাছে এসে দাঁড়ালেন। রুস্তম তার মাথায় হাত বুলিয়ে কোমলভাবে বুকে জড়িয়ে নিলেন। আরিবার কিছু হবে না তো? সালমার কণ্ঠে সংশয় ও ভয় মিশ্রিত। রুস্তম দৃঢ়ভাবে বললেন, কিছু হবে না, তুমি চিন্তা করো না। আমি খোঁজ নিচ্ছি জিনরাজ্য থেকে সে এসেছিল এবং কেন এসেছিল।
সালমা শান্তির নিঃশ্বাস ছাড়লেন। রুস্তম শোয়ার ঘরে সালমাকে রেখে নিজের কাজের জন্য সুনির্দিষ্ট ঘরের দিকে এগোলেন। সালমা বিছানায় শুয়ে মেয়ের জন্য দোয়া করতে করতে চোখ বন্ধ করলেন, কিন্তু মন শান্ত থাকল না। বিগত কয়েকদিন যাবৎ নুসাইরের ঘুম নেই। হঠাৎ যেন তার শান্ত জীবনটা এলোমেলো হয়ে গেছে। আর সবকিছু কারণ আরিবা। আরিবার প্রতি তার প্রেম তাকে শান্তিতে থাকতে দেয় না। নিজের দায়িত্ব, বংশের নিয়ম নীতি সবকিছু ভেঙে সে কিভাবে আরিবাকে ভালোবাসার কথা বলবে? জিনরাজ্য সবাই নুসাইরের ওপর অনেক আশা রাখে। রাজাতে তার উপযুক্ততা নিয়ে সবাই আশাবাদী, এমনকি তার পিতামাতাও। এই দায়িত্ব, এই প্রত্যাশার বোঝা সবকিছু মিলিয়ে আরিবার প্রতি তার প্রেম প্রকাশের পথ আটকে দিয়েছে। ভালোবাসা যতক্ষণ একপাক্ষিক থাকে, কষ্ট কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু যখন তা উভয় দিক থেকে অনুভূত হয়, তখন ভালোবাসা পেয়েও না পাওয়ার যন্ত্রণা দুজনের মধ্যেই ছড়িয়ে পড়ে। নুসাইর চায় না আরিবা কখনো কষ্ট পাক, তাই তার মনের গভীরে লুকিয়ে রাখলো এই ভালোবাসা। কখনো প্রকাশ করবে না, তবুও দূর থেকে সবসময় সে আরিবার খেয়াল রাখবে। কিছুদিন ধরে কলেজ যাওয়া হয়নি আরিবার, তাই আজকে কলেজ এসেছে সে। বান্ধবীকে পেয়ে হাবিবা আজ ভীষণ খুশি। হাবিবা আরিবার সবচেয়ে ভালো বান্ধবী। মেয়েটি ভীষণ হাসি খুশি স্বভাবের। আরিবা, কতদিন পর কলেজে এলে তুমি? সবকিছু ঠিক আছে তো? ক্লাসের দিকে হেঁটে যাচ্ছে দুজন। আরিবা ম্লান হাসলো। সত্যি বলতে সে নিজেও জানে না তার জীবনে ঠিক কি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তোমার কথা বলো। হাবিবা মুচকি হাসলো। আমরা কথা কি বলবো, এরকমই কাটছে। এভাবে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছো কেন তোমরা? আচমকা পুরুষালী গম্ভীর কণ্ঠে হকচকিয়ে গেল দুজন। আরিবা একপাশে সরে দাঁড়ালো। হাবিবা পেছনে তাকিয়ে দেখল রোদ্দুর স্যার। দুঃখিত স্যার, হাবিবা বলল। রোদ্দুর কিছু না বলে ওদেরকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে এলো। মনে মনে স্যারকে কয়েকটা বকা দিল হাবিবা। ভদ্রলোক ভীষণ রাগী। স্যার চলে যেতে আরিবা ও হাবিবা আবারও পাশাপাশি হাঁটতে হাঁটতে ক্লাসের দিকে এগোলো। আরিবার জন্য দুশ্চিন্তায় রাতের ঘুম উবে গেছে রুস্তমের। দিন দিন আরিবার জীবন কেমন একটা জটিলতায় ঘিরে যাচ্ছে। তাই আজকে রুস্তম আরিবার বিষয় জানতে বড় এক পণ্ডিতের কাছে এসেছেন। উনি আধ্যাত্মিক শক্তিসম্পন্ন একজন ব্যক্তি, সবকিছু সম্পর্কে ধারণা রাখেন। রুস্তম হেঁটে চলেছেন। ওনার হাতে আরিবার ছোটবেলার পোশাক এবং সাথে থাকা একটি ফুল। ফুলটি বড্ড অদ্ভুত দেখতে, সাদা কালো রঙের মিশ্রণ আছে তাতে। কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধ পণ্ডিতের নিকট গিয়ে পৌঁছালেন রুস্তম। রুস্তম, জি হুজুর। তোমাকে দেখে কেমন লাগছে কেন? দীর্ঘশ্বাস ছাড়লেন রুস্তম। বললেন, আপনি তো সবই জানেন, আরিবার বিষয়ে একবার বলেছিলাম। হ্যাঁ, তোর পালিতা সন্তান সে। কিন্তু কি হয়েছে এখন? আমি আরিবার জন্ম রহস্য জানতে চাই হুজুর। এগুলো দেখুন, আপনি আর বলুন, আরিবা আসলে কে? রুস্তম কাপা হাতে ফুলটা ধরে বৃদ্ধ হুজুরের হাতে দিলেন। হুজুর ফুলটা হাতে নিয়ে নিঃশব্দে কয়েকবার বৃত্ত আঁকতে থাকলেন। তারপর বললেন, এটি একটি সংকেত রুস্তম। বুঝতে পারছো কি, তোমার কন্যা সাধারণ কোনো মানবী নয়। রুস্তমের চোখ বড় বড় হয়ে গেল, বুকের ভিতর অস্থিরতা। তাহলে আরিবা কে? কোনো শক্তিধর কেউ? হুজুর চোখ বুজে গভীরভাবে ফিসফিস করলেন, যেন শব্দগুলো বাতাসে গিয়ে যায়। শুভ আর অশুভের মিলনে তার জন্ম হয়েছে। আকাশের চন্দ্র, তারার শক্তি আর পাতালের অদ্ভুত শক্তি, দুই জগতের শক্তি মিলিয়ে এক সৃষ্টি। রুস্তম মনস্তাপ, ভয় আর বিস্ময়ে গা কাঁপছে। শুভ আর অশুভ, এ কেমন শক্তি হুজুর? পরীয় ভ্যাম্পায়ারের মিলনে তার জন্ম। মানুষ তাকে বেলরিনা বলবে। তার শক্তি জাগলে জিনরাজ্য, রাক্ষস রাজ্য, সর্পরাজ্য থমকে যাবে। অস্থিরতা থেমে আসবে। গোটা সৃষ্টির জন্য আরিবা হুমকি স্বরূপ রুস্তম। তার মধ্যে ভালো এবং খারাপ দুটোই আছে, কিন্তু পূর্ণ শক্তি অর্জনের পর সে যদি খারাপের দিকে ঝোঁকে, তাহলে সর্বনাশ। তাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হবে। রুস্তম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এতটুকু একটা মেয়ে, সে কিনা সমগ্র মহাবিশ্বের জন্য এত বড় হুমকি। আমি আমার মেয়েকে চিনি হুজুর, ও কখনো খারাপের দিকে যাবে না। কিন্তু আরিবা সবসময় ভালোর পথেও থাকবে না। হয়তো তার জীবনে কালো কোনো অধ্যায় এসে গেছে। আমার জ্ঞান বলে আরিবা ভিন্ন কোনো জাতির সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, যা আরিবার সেই জাতির জন্য ভয়ানক হতে পারে। রুস্তম কিছু বুঝতে পারছে না, তার মস্তিষ্ক কাজ করছে না। নিজের উপলব্ধি থেকে রুস্তম এইটুকু জেনেছিল, জিনরাজ্যের সাথে কারোর সাথে আরিবার কথা হয়, কিন্তু এই বিশেষে আরিবাকে কিছু জিজ্ঞাসা করেনি। কিন্তু এখন বুঝতে পারছে, কথা নয়, আরিবা জিনরাজ্যের কারোর সাথে গভীরভাবে জড়িয়ে যাচ্ছে। আমি আবার আসবো বাবা, আপাতত আমাকে যেতে হবে। আমার আরিবার জন্য ভয় হচ্ছে। রুস্তম বসা থেকে উঠে দাঁড়ালেন। পণ্ডিত হেসে বললেন, তোর মেয়ে নিজেই সকলের ভয়ের কারণ হবে রুস্তম। তার কাউকে ভয় পাবার দরকার নেই। ওর 17 বছর পূর্ণ হলেই ভ্যালরিনা রূপে ও চলে আসবে। রুস্তম শুকনো ঢোক গিলল। আর মাত্র 1 মাস পর আরিবার 17 বছর পূর্ণ হবে।
হাতে সময় কম, কিন্তু রুস্তমের কি করার আছে? রুস্তম কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে আসে। নুসাইর রাতের নিস্তব্ধতায় একটুখানি আশার আলো দেখছিল। দূরে আরিবার ঘরের জানালা থেকে কোমল আলো ঝলমল করছে। তার হৃদয় যেন থেমে থেমে বের হয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে। প্রতিটি নীরব মুহূর্তে আরিবার ছবি তার মনের ভিতরে আঁকা হচ্ছে। অদৃশ্য স্পষ্ট, অচেনা হাসি, নীরব আহ্বান। সে জানে তার ভালোবাসা প্রকাশ করা এখনো সম্ভব নয়। রাজ্য, দায়িত্ব, পরিবারের প্রত্যাশা এবং নিজের শপথ সবকিছু মিলে পথ বন্ধ করে দিয়েছে। তবু সে দূর থেকে আরিবার প্রতি নজর রাখছে। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অদৃশ্য ছোঁয়ায় সে নিশ্চিত হচ্ছে যে মেয়েটি ঠিক আছে। হঠাৎ নুসাইর চমকালো। জুলফিকার? হ্যাঁ, জুলফিকার এসছে আরিবার কাছে। কিন্তু কেন? সে যদি আরিবার সাথে খারাপ কিছু করে এই ভেবে জানলার পাশে এসে দাঁড়ালো নুসাইর। আরিবা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ ঘরে জুলফিকারের আগমন হওয়াতে থেমে গেল সে। জুলফিকার আরিবার হাত থেকে চিরুনি নিয়ে নিজের চুল আঁচড়ে দিতে লাগলো। আরিবা কি বলবে ভেবে পাচ্ছে না। আজকাল প্রায় রাতে জুলফিকার আসে তার কাছে, গল্প করে, মাঝে মধ্যে রাগও করে, আবার উষ্ণতা ছড়ায়। আরিবা জুলফিকারকে সামনে দেখলে সব হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, কেমন একটা ঘোরে ডুবে যায়। জুলফিকারের সবকিছু ভালো লাগে তার। কলেজে গিয়ে আজ ওমর স্যারের সাথে কতক্ষণ কি কথা বলেছিলে? চুল আঁচড়ানো শেষ, চিরুনি আরিবার হাতে দিয়ে চুল বেনুনি করতে করতে জিজ্ঞাসা করল জুলফিকার। গণিতের বিষয় নিয়ে। স্যারের থেকে দূরে থাকবে, ওনার চরিত্র ভালো না। বাজেভাবে তাকায় অন্য মেয়েদের দিকে। আরিবা বলে, সে তুমি আমাকে দেখেন, স্পর্শ করেন। তুমি আমার কে? কেন আসেন আপনি? আচমকায় আরিবার চুলে টান লাগায় ব্যথা মৃদু শব্দ করে উঠল সে। নুসাইর বাইরে দাঁড়িয়ে এই ঘন দৃশ্য দেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। আরিবার একটু কষ্ট তার সহ্য হয় না। জুলফিকার আরিবার চুল শক্ত করে চেপে ধরে বলল, আমি আর অন্যরা এক। আমি তোমার কি তুমি জানো না? বলিনি আমি কেন আসি জানো না? আরিবার চোখ ছলছল করছে দেখে জুলফিকার তার হাত আলগা করল। আবারও বিনুনি করতে লাগলো। আরিবা ভয়ে কষ্ট পেয়ে চুপ করে রইল। জুলফিকার ঠোঁট কামড়ে নিজেকে ধাতস্থ করে নিল। আরিবার সামনে নিজেকে খুব শান্ত রাখতে চেষ্টা করে সে, তবু মাঝে মধ্যে স্বভাব প্রকাশ পেয়ে যায়। আকাশ উড়বে। আরিবার ঘাড় নাক ডুবিয়ে গভীরভাবে নিঃশ্বাস নিয়ে শুধালো জুলফিকার। আরিবা চমকে উঠল, বলল, কি? বললাম আকাশ উড়বে, কিন্তু কিভাবে? জুলফিকার হাসল। নুসাইরের যা বোঝার বুঝে গেছে সে। তার ভালোবাসার মানুষটি তার আপন ভাইয়েরও ভালোবাসার মানুষ। বিশ্রী এক অনুভূতি অনুভব হলো নুসাইরের, কিন্তু এখানে কারোর কোনো হাত নেই। নুসাইর লম্বা নিঃশ্বাস ছাড়ল। নুসাইরের চোখে অদৃশ্য অশ্রু জমে গেল। সে চুপচাপ বলল, আমার পক্ষে তোমার জন্য নিজ রাজ্য পিতামাতা ছাড়া অসম্ভব ছিল না আরিবা, তবে আমার ভাইয়ের পক্ষে তা সম্ভব। আমার ভাই উগ্র হলেও সে তোমাকে ভালোবেসেছে, আর জুলফিকারের ভালোবাসা মানে আজীবন তোমার জন্য একটা ঢাল হয়ে গেছে সে। আমার এবার শান্তি, ভালো থেকো। আমার না হওয়া ভালোবাসা। নুসাই ধীরে ধীরে অদৃশ্য হওয়ার মতো সে তার অবস্থান ত্যাগ করল, দূর থেকে ভালোবাসার প্রতি সেই অদ্ভুত আনুগত্য বজায় রেখে। জুলফিকারকে হাসতে দেখে ভ্রু কুঁচকে ফেলল আরিবা, কিন্তু কিছু বলল না। হঠাৎ জুলফিকার বলল, তোমার বাবা আসছেন এই ঘরে, উনি যাক, তারপর তোমাকে নিয়ে ঘুরতে বের হব। জুলফিকারের কথা শেষ হওয়ার আগেই রুস্তম এলেন ঘরে। জুলফিকার পায়ের উপর পা তুলে বিছানায় বসে আছে। আরিবা বাবার উপস্থিতিতে ভয় পাচ্ছে। জুলফিকারের দিকে তাকিয়ে কয়েকবার ইশারা করলেও হাসি নড়ল না। আরিবা, মা তুমি ঠিক আছো? বাবাকে এমন চিন্তিত দেখে আরিবা ওনার দিকে এগিয়ে গিয়ে বলল, আমি একদম ঠিক আছে আব্বাজান। আপনি এখনো ঘুমাননি কেন? আপনার তো না ঘুমালে শরীর খারাপ হয়। স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন রুস্তম। আজকাল আরিবাকে নিয়ে ভয় হয় অনেক, কখন না জানি আরিবার জীবন বদলে যায়। হ্যাঁ যাচ্ছে, তুমিও ঘুমিয়ে পড়ো, ঠিক আছে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেলেন রুস্তম। জুলফিকার বসে বসে আপেল চিবোচ্ছে। আরিবার দরজা আটকে দিয়ে জুলফিকারকে বলল, বাবা যদি তোমার অস্তিত্ব টের পেতেন তাহলে কি হতো জানো? কিছু হতো না, কারণ আমি না চাইলে কেউ আমাকে অনুভব করতে পারে না। তুমি চাইলে আমাকে অনুভব করতে পারো একবার। জুলফিকারের দুষ্টুমি আরিবা বুঝতে না পেরে বলল, কিভাবে? বুঝতে পারোনি? জুলফিকার হাসছে। মেয়েটা তো বোকা কেন? নিজের উপর জুলফিকারের একটু বিশ্বাস নেই, না জানি কখন কি করে বসবে। পরে বোঝাবো, এখন চলো ঘুরে আসি। আরিবা এক পা পিছিয়ে গিয়ে বলল, আমার ভয় লাগছে। ভয়কে জয় করার মধ্যেই আনন্দ লুকিয়ে থাকে, চলো। রাতের আকাশ কালো মেঘে ঢাকা। ঘরের ভিতরে বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। আরিবা ধীরে ধীরে জানলার দিকে তাকালো। বাইরে নিস্তব্ধতা, শুধু দূরের কুকুরের হাহাকার শোনা যাচ্ছে। জুলফিকার হেসে হাত বাড়িয়ে দিল, চলো।
আরিবা দ্বিধায় ভরা চোখে তাকিয়ে রইল। ভয় তার বুকের ভেতরে কাঁপন ধরাচ্ছে, অথচ টান টান ও তীব্র। হাত বাড়াতে চাইলে সে যেন আঙ্গুলগুলো শক্ত হয়ে আছে। জুলফিকার ফিসফিস করে বলল, শুধু তুমি চোখ বন্ধ করো, আমি বাকি সব দেখব। আরিবা এক পায়ে গতিতে চারপাশের বাতাস কেঁপে উঠল। মৃদু শীতল হাওয়ার সাথে ভেসে এলো অচেনা গন্ধ, যেন ফুল আর আগুনের মিশ্রণ। পরের মুহূর্তে তার পায়ের নিচের মাটি নেই। চোখ খুলতে দেখে তার ভরা আকাশের নিচে ভেসে আছে দুজন। নিচে গ্রামটা অদৃশ্য ছায়ে ঢাকা। ভাইয়ের সাথে বিস্ময়ে কাঁপতে কাঁপতে বলল আরিবা, এটা এটা কিভাবে সম্ভব? জুলফিকার গভীর দৃষ্টিতে তাকালো। কারণ আমি জানি আমি তোমার জন্য সবকিছু করতে পারি, কারণ তুমি আমার ভালোবাসা। আরিবা নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল তার চোখের দিকে। সেই চোখে ভয় নেই, শুধু আগুনের মতো উষ্ণতা। এদিকে দূর থেকে নুসাইরের ছায়ামূর্তি আকাশের ধারে ভেসে উঠল। তার মুখে বিষণ্ণ হাসি, নিজের হারানো প্রেমকে আকাশে উঠতে দেখে বুকটা হাহাকার করে উঠল। কিন্তু চোখের কোণে জল জমলেও ঠোঁটে ফিসফিস করলো সে, ভালো থেকো আরিবা। আকাশের বুক জুড়ে তারাবাজি যেন ঝরে পড়ছে আরিবা ও জুলফিকারের মাথার উপরে। চারপাশে নীলচে আভা দূরের মেঘগুলোর রূপালি হয়ে ভেসে যাচ্ছে। আরিবা স্তব্ধ হয়ে চারপাশ দেখছে। বুকের ভেতরে কাঁপন হলো জুলফিকারের বাহুর উষ্ণতা তাকে সাহস দিচ্ছে। জুলফিকার মৃদু স্বরে বলল, ভয় পাচ্ছ? আরিবা তার দিকে তাকালো, চোখে অদ্ভুত বিস্ময়ের লজ্জার ঝিলিক। প্রথমে ভয় পাচ্ছিলাম, এখন ভয় পাচ্ছি না, শুধু মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। জুলফিকার হেসে উঠল। তার ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টুমি খেলে গেল। আরিবার ঘাড়ে মুখ গুজে দিল সে। এ স্বপ্নে আমি তোমার সঙ্গী। আকাশে যেমন পাখি ওড়ে, তেমন তুমি আমার ডানায় ভর করে উঠছ। আরিবার শ্বাস দ্রুত হয়ে এলো। বাতাসে ভেসে থাকা সেই মুহূর্তে সে যেন সব ভুলে গেল। পৃথিবীর মাটি, ভয়, বাবা কিছুই নেই। আছে শুধু অনন্ত আকাশ আর জুলফিকারের বাহু। তোমার আমার সম্পর্কের নাম কি জুলফিকার? আরিবার চোখে সংশয়। জুলফিকার তার ঘাড়ে আলতো করে ভালোবাসার চিহ্ন এঁকে দিল। লালচে দাগ হয়ে যাওয়াতে আরিবার মৃদু ব্যথা অনুভব করল, তবে কিছু বলল না। তুমি জানো, আমি কিছু বুঝতে পারছি না, সবকিছু অবাস্তব লাগছে। জুলফিকার এবার আরিবার উন্মুক্ত গলায় ঠোঁট ছোঁয়ালো। মৃদু স্পর্শ থেকে কঠিন স্পর্শ অনুভব করতেই আরিবা ব্যথায় শব্দ করে উঠল, এই যে ভালোবাসার চিহ্ন এঁকে দিলাম, এবার বলো বাস্তব নাকি অবাস্তব? আরিবা নিজের গলায় হাত ছুঁয়ে বলল, বাস্তব। আমার জীবনের ভয়ঙ্কর এক বাস্তবতা তুমি। জুলফিকার মুচকি হাসলো কেবল। একসময় তারা মেঘের ভেতরে ঢুকে পড়ল। ভেজা কুয়াশার ফোঁটা আরিবার গালে লেগে ঠান্ডা শিহরণ জাগালো। জুলফিকার তার গালের ফোঁটা মুছে দিল আলতো করে। মেঘ তোমাকে চুমু খেতে চাচ্ছে। আরিবা লজ্জায় চোখ নামিয়ে নিল। বুক ধরফর করছে। মনে হলো পৃথিবীতে এমন অনুভূতি আর কোথাও নেই। জুলফিকার তার কানে ফিসফিস করল, এই আকাশে আমি তোমার জন্য একটা রাজ্য বানাবো, যেখানে থাকবে শুধু তুমি আর আমি। আরিবা চোখ তুলতে দেখল অসংখ্য তারা যেন হাতে নাগালে। মনে হলো সত্যি জুলফিকার চাইলে পুরো আকাশটাই তার হয়ে যাবে। সে রাতের আকাশযাত্রার প্রথমবারের মতো আরিবার ভয়ের জায়গায় জন্ম নিল এক অদ্ভুত টান, নিষিদ্ধ হলেও অপ্রতিরোধ্য প্রেম। সালমা জানলার পাশে চুপচাপ দাঁড়িয়ে। বাতাসে পর্দা দুলছে। ঘরের ভিতর এক অদ্ভুত ভারী নীরবতা। রুস্তম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ আবার আমি ওর চোখে সেই আলো দেখেছি সালমা। আমি ভয় পাই একদিন যদি সে নিজের সত্যি জেনে যায়। সালমা ধীরে ধীরে এগিয়ে এসে বিছানায় বসলেন। তার কণ্ঠ ভারী, দুঃখ ভরা। কতদিন এই কথা লুকিয়ে রাখবে রুস্তম? ও আমাদের মেয়ে নয়। এই সত্যটা কি আর চিরকাল গোপন থাকবে? ওর 17 বছর তো পূর্ণ হতে চলল। রুস্তম গম্ভীর হয়ে মাথা নাড়লেন। আমি জানি। সালমার চোখে জল চলে এসে গেল। আরিবা যদি সত্যি ভার্লিনা হয়ে যায়, তবে কি আমরা তাকে আমাদের কাছে রাখতে পারবো? সে তো আমাদের নয়, তবু আমার কাছে ওই আমার মেয়ে। রুস্তম জানলার বাইরে তাকিয়ে মৃদু কণ্ঠে বললেন, আমিও তাই চাই। ওকে আমি নিজের রক্ত মাংসের চেয়েও বেশি ভালোবাসি। কিন্তু ভেতর ভেতরে জানি সালমা একদিন তার শক্তি প্রকাশ পাবে। সেদিন আমরা হয়তো তাকে আর ধরে রাখতে পারবো না। বজ্রপাতের শব্দে ঘর কেঁপে উঠল। সালমা চমকে রুস্তমের হাত ধরলেন। তাহলে কি করব? রুস্তমের মুখ কঠিন হয়ে গেল। যতদিন সম্ভব ওকে স্বাভাবিক রাখতে হবে, কিন্তু প্রস্তুত থেকো সালমা, কারণ একদিন আরিবার সত্যি বুঝতে হবে সে কার কন্যা আর কিসের জন্য জন্ম নিয়েছে। ঘরের ভেতরে নিস্তব্ধ নেমে এলো। দুজন চুপ করে রইল। অদৃশ্য আলোক ছট্টায় মাঝে দাঁড়িয়ে আছে জিনরাজ্য। চারিদিকে আগুনের স্তম্ভ, মাঝখানে নীলাভ শিখা জ্বলছে অনন্ত শক্তির প্রতীক হয়ে। জিনরাজ্যের আগুনের প্রাসাদে বসে আছেন মালিক আল জিন। চারপাশে আগুনের স্তব্ধ তপতপ করছে, যেন রাজ্যের প্রতিটি নিঃশ্বাসেই অগ্নি মিশে আছে। নুসাইর মাথা নত করে দাঁড়িয়ে। মালিক ধীর কণ্ঠে বললেন,
নুসাইর, আজকাল তোমার ভাই জুলফিকারকে নিয়ে অনেক চিন্তা, অনেক কথা শুনছি। সে কি সত্যি মানুষের জগতে ঘুরে বেড়াচ্ছে? নুসাইর একটু দ্বিধা করে উত্তর দিলেন, হ্যাঁ পিতা। মালিকের চোখ লাল আগুনে ঝিলমিল করল। মানবীর কাছে যাওয়ার মনে দুর্বলতা। মানুষ কখনোই আমাদের মতো নয়। তাদের প্রতি আসক্তি জিনকে পতনের দিকে ঠেলে দেয়। নুসাইর নীরব রইল। তার বুকের ভেতরেও একটা হাহাকার, কিন্তু সে মুখ খোলেনি। আরেবার নাম উচ্চারণও করেনি বাবার সামনে। মালিক উঠে দাঁড়ালেন। বজ্রের মতো কণ্ঠস্বর কাঁপল প্রাসাদের দেয়ালে। শোনো নুসাইর, তোমার ভাইয়ের উপর নজর রাখবে। সে আমাদের রাজ্যের যোদ্ধা, কিন্তু যদি তার হৃদয় তাকে স্পষ্ট পথভ্রষ্ট করে, আমি তাকে ক্ষমা করব না। জিন জাতির ভবিষ্যৎ একজন মানবীর জন্য ঝুঁকতে পারে না। নুসাইর মৃদু মাথা ঝুঁকালো। তার ঠোঁটে কোনো শব্দ এলো না, কিন্তু ভেতরে ভেতরে যেন আগুনের মতো দহন হচ্ছিল। সে জানে জুলফিকারকে রুখতে পারবে না। নুসাইরের মুখ থেকে একটাও সত্য উচ্চারিত হলো না। জিনরাজ্য নীলাভ আগুনে আলোকিত এক বিশাল কক্ষ। মেঝেতে কালো স্ফটিক, দেয়ালে খোদাই করা প্রাচীন লিপি। কক্ষের মাঝখানে দাঁড়িয়ে আছে জুলফিকার। চোখ বন্ধ করে অনন্ত আগুনের শক্তি টেনে নিচ্ছে শরীরে। তার গায়ে আগুনের শিখা যেন খেলছে। এমন সময় দরজা সরসর শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকলো সুলতানা। তার চোখে কৌতূহল, মুখে অল্প ভয়ের ছায়া। ভাইয়া, কণ্ঠ কাঁপল তার। জুলফিকার চোখ মেলে তাকালো। লালচে দৃষ্টিতে সুলতানাকে দেখে মৃদু হাসল। সুলতানা এখন আমার ঘরে। সুলতানা পা মারাতে মারাতে কাছে এলো। আমি শুনেছি কিছু কথা। রাজ্যে ফিসফিস করছে সবাই। বলে আপনি নাকি একজন মানবীর কাছে যাচ্ছেন। জুলফিকার ঠোঁটে হালকা হাসি ফুটল। সে ধীরে ধীরে বনের দিকে এগিয়ে এলো। তো কি হয়েছে? সুলতানা মাথা নিচু করল। কণ্ঠ আরো নরম হয়ে গেল। আমি জানি আপনি অন্যদের মতো নন ভাইজান, কিন্তু মানুষ তারা তো আমাদের মতো নয়। বাবা যদি জেনে যান। জুলফিকার হঠাৎ থেমে বোনের কাঁধে হাত রাখলেন। চোখে যেন গলন্ত আগুন। মানুষ হোক বা জিন, যখন হৃদয় কাউকে বেছে নেয় তখন নিয়মকানুন ভেঙে যায়। সুলতানা, আমি কাউকে জবাবদিহি করি না। আমার জীবন আমার যুদ্ধ। সুলতানার চোখ বিস্ময়ের বড় হয়ে গেল। তাহলে সত্যি আপনি তাকে ভালোবাসেন? জুলফিকার কিছুক্ষণ চুপ রইল। তারপর জানলা দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, ভালোবাসা শব্দটা দুর্বলতার মতো শোনায়। আমি বলবো সে আমার শ্বাসের মতো। আমি চাইলে দূরে থাকতে পারি না। সুলতানের বুক ধকধক করছে। সে জানে ভাইয়ের এই স্বীকারোক্তি বিপদের আগুন ডেকে আনবে। তবু সে ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, কিন্তু যদি বাবা জানতে পারেন? জুলফিকার হঠাৎ ঘুরে তাকালো। তার চোখে অদ্ভুত দীপ্তি। বাবা যদি জানতে পারেন তবে তিনি রাজ্য হারানোর ভয় দেখাবেন। কিন্তু আমি যদি তাকে হারাই তবে আমার পৃথিবীটাই ফাঁকা হয়ে যাবে। তুমি বুঝবে না সুলতানা। সুলতানার ঠোঁট কাঁপছে। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজায় দাঁড়িয়ে শেষবার তাকিয়ে বলল, ভাইজান, আমি কারোর কাছে কিছু বলবো না, কিন্তু সাবধান, রাজ্যর সব চোখ সবখানে আছে। জুলফিকার ঠোঁটে রহস্যময় হাসি ফুটে উঠল। চোখ থাকুক, তারা আমাকে আটকাতে পারবে না। সুলতানা বেরিয়ে গেল। কক্ষের ভেতর আবার নিস্তব্ধতা নেমে এলো। দূরে নীল আগুনের শিখায় প্রতিফলিত হলো জুলফিকারের চোখ, যেখানে এক মানবীর প্রতি অগ্নিময় আকর্ষণ জ্বলছে। কলেজ প্রাঙ্গণে রোদের ভেতর দিয়ে হাঁটছে আরিবা। পাশে তার প্রিয় বান্ধবী হাবিবা, হাতে বই, মুখে দুষ্টুমি হাসি। হাবিবা বলল, এই আরিবা, তুমি কি জানো আজকে আমাদের নতুন লেকচারার আসছে? শুনেছি দেখতে দারুণ, দেখতে সুদর্শন। আরিবা মুচকে এসে বলল, সুদর্শন দেখলেই যে তোমাদের মন গলে যায়? পড়াশোনা করবে নাকি শুধু চেহারা দেখবে? হাবিবা ভুরু কুচকে জবাব দিল, এই মেয়ে, তুমি বুঝবে না। তাছাড়া তোমার তো গোপন প্রেম আছে না? আরিবা থমকে গেল। বুকের ভেতর এক ঝলক জুলফিকারের ছায়া ভেসে উঠল। গাল লাল হয়ে গেল। কি যে বলো, এসব বাজে কথা বন্ধ করো। হাবিবা খুনসুটি করে কানে ফিসফিস করলো, বলল, ইস, সবকিছু বুঝি। তোমার চেহারা লজ্জা দেখে বোঝা যায়। আরিবা ভীষণ লজ্জায় হাবিবার হাতে বই দিয়ে মারল। দুজনেই হেসে কুটি কুটি। কিন্তু হঠাৎ আরিবার কান কেঁপে উঠল। সে স্পষ্ট শুনতে পেল কলেজের মাঠে অনেক দূরে কিছু ছেলেদের কথা। তাদের কণ্ঠ যেন পাশে বাজছে। আজকে ওই মেয়ে আসলে বলবো। না না, থামো। হাবিবা অবাক হয়ে তাকালো। কি হলো তোমার? এভাবে কান চেপে ধরছো কেন? আরিবা হাঁপাতে হাঁপাতে বলল, তুমি শুনতে পাচ্ছ না ওরা কি কথা বলছে? হাবিবা ভুরু কুচকে বলল, কোথায়? কেউ তো নেই এখানে। আরিবা চুপ হয়ে গেল, চোখ বন্ধ করল। হঠাৎ মনে হলো তার ভেতর দিয়ে কোনো অদ্ভুত আলো বয়ে যাচ্ছে। চোখ বন্ধ করতে অন্য জায়গায় দৃশ্য ভেসে উঠল। কলেজের মাঠের পাশে কয়েকজন ছেলেকে হাসতে হাসতে আড্ডা দিতে দেখল, যেন সে সরাসরি সেখানে উপস্থিত। আরিবা আতকে উঠে চোখ খুলে ফেলল। নিঃশ্বাস দ্রুত হয়ে গেছে। হাবিবা অবাক হয়ে তার হাত ছাড়ল, নাড়ল। আরিবা, তুমি ঠিক আছো তো? আরিবা কাপা হাসি দিয়ে জবাব দিল, আমি ঠিক আছি।
হয়তো জুলফিকারের কাছে থাকার কারণে এসব হচ্ছে। ও তো অন্যরকম, হয়তো তার ছোঁয়ায় আমি অন্যরকম কিছু অনুভব করছি। এসব মনে মনে ভাবল আরিবা, কিন্তু অন্তরে অন্তরে ভয় আর বিস্ময় ভরে উঠল। এটা কি সত্যি জুলফিকারের জন্য, নাকি তার ভেতরে লুকিয়ে থাকা অন্য কিছু? রাতের শহর নিস্তব্ধ, আকাশে আধো চাঁদ ভাসছে। কলেজ থেকে ফেরার পর থেকে আজ আরিবার মাথা যেন ভীষণ ভারী হয়ে আছে। খাতায় পাতায় তাকিয়ে থেকেও অক্ষরগুলো তার চোখে ঝাপসা হয়ে আসছে। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল, জানলার পর্দা জোরে কেঁপে উঠল, অথচ বাইরের বাতাস একটুও নেই। আরিফা ভাবল জুলফিকার এসেও হয়তো নেই, কিন্তু কয়েক মুহূর্তে বুঝতে পারল এটা অন্য কিছু। বুক ধরফর করতে শুরু করলো আরিবার। কে ওখানে? আরিবা ভয়ে কাঁপতে কাঁপতে বলল। কোনো উত্তর নেই, কিন্তু ঘরের এক কোণে থেকে যেন গাঢ় ছায়া গড়িয়ে পড়ছে। ছায়াটা ধীরে ধীরে আকার নিচ্ছে মানুষের মতো, অথচ চোখ দুটো অন্ধকার আগুনের মতো লাল। আরিবা চিৎকার করে উঠল, কিন্তু কণ্ঠ আটকে গেল গলায়। ছায়া জিন তার দিকে ধেয়ে এলো, চারপাশের বাতাস জমে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সেবার জিনরাজ্যের লড়াইয়ের সময় ছায়া জিনরা বুঝতে পেরেছিল আরিবার কাছে স্ফটিকের দ্বিতীয় অংশ আছে। সেই থেকে আরিবাকে টার্গেট করেছিল তারা। আজ সুযোগ পেয়ে আরিবার ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য এসেছে। আরিবা ভয়ে মেঝেতে ছিটকে পড়ল, চোখ ছলছল করছে তার। জুলফিকারকে মনে মনে স্মরণ করতে লাগলো সে। ঠিক তখনই বজ্রপাতের মতো শব্দ হলো। জুলফিকার হাওয়ায় ভেসে ঘরের ভেতরে প্রবেশ করল। তার চোখে আগুন জ্বলছে, হাতে শিখার বল। তোদের সাহস কিভাবে হয় আমার ফুলের কাছে আসার, ফুলকে নষ্ট করার জন্য? ছায়াজিন হিংস্র গর্জন ছুড়ে দিল। মুহূর্তের মধ্যে ঘরের ভেতর শিখার অন্ধকারের লড়াই শুরু হলো। আরিবা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে, তার বুক কাঁপছে, শরীরে জমে গেছে। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে গেল আরেকটা অবয়ব, নুসাইর। শান্ত অথচ কঠিন মুখে সে জুলফিকারের পাশে এসে দাঁড়ালো। দুই ভাই একসাথে। জুলফিকার এই মুহূর্তে নুসাইরকে নিয়ে কিছু ভাবল না। তবে আরিবা চমকালো, জুলফিকারের মতোই দেখতে সে, কিন্তু কে? নুসাইরের হাতে নীলচে আভা জ্বলে উঠল, তার ঠোঁট নড়ে উঠল মন্ত্রের মতো। বাতাসের ভেতর যেন হাজারো অদৃশ্য শব্দ প্রতিধ্বনিত হলো। ছায়াজিন কুকরে উঠল, জুলফিকার গর্জে উঠল। এই মেয়ে আমার, ওর গায়ে হাত দিতে হলে আমার সাথে লড়তে হবে আগে। একসাথে শিখার নীল আলো ছুটে গেল, ঘর যেন কেঁপে উঠল। ছায়াজিনের চিৎকার চারিদিকে প্রতিধ্বনিত হলো। কয়েক মুহূর্তের লড়াইয়ের পর সেটা ধোঁয়ার মতো মিলে গেল। ঘর আবার নিস্তব্ধ, কেবল ধোঁয়ার গন্ধ আর ভাঙা কাচের শব্দ চারপাশে। আরিবা ভয়ে কাঁপতে কাঁপতে জুলফিকারের দিকে তাকালো। এটা কি হলো? জুলফিকার তাকে বাহুতে জড়িয়ে ধরে মৃদু কণ্ঠে বলল, তুমি নিরাপদে আছো, আমি আছি। কিন্তু নুসাইরের চোখে অন্যরকম শীতলতা। সে ধীরে ধীরে এগিয়ে জানলা দিয়ে চলে গেল। জুলফিকারের মনে প্রশ্ন, নুসাইর এখানে কেন এবং কিভাবে? উনি কে ছিলেন? তোমার মতোই দেখতে, আমার যমজ ভাই নুসাইর তোমাকে রক্ষা করতে এসেছিল। তুমি ভয় পেও না, তোমার উপর কোনো আক্রমণ হওয়ার সাথে সাথে আমি টের পেয়ে যাব। কিন্তু ওরা কারা, কেন এসেছিল জুলফিকার? আমার ভীষণ ভয় লাগছে। আরিবা অবুজের মতো ফুপে কেঁদে উঠল, আর মুহূর্তে জুলফিকার ভেতরে যেন তোলপাড় শুরু হয়ে গেল। আরিবার চোখের জল জুলফিকারের হৃদয়ের আঘাত করছে। সে আরিবার কপালে চুমু খেলো, পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদে না লক্ষ্মীটি, আমি আছি, ভয় পেও না। জুলফিকারের রাগে শরীর থরথর করে কাঁপছে, তবু আরিবার সামনে সে শান্ত নদীর জলের মতো দাঁড়িয়ে আছে, কারণ আরিবা এমনিতেই ভয় কাঁপছে। ছায়াজিনদের এবার কিছু একটা করতে হবে। আরিবা কিছু বলল না, চুপচাপ জুলফিকারের বুকে মাথা গুজে দাঁড়িয়ে রইল। এর মধ্যে ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন রুস্তম ও সালমা। তাদের উপস্থিতিতে আরিবা চমকাইল, জুলফিকার আগের মতো দাঁড়িয়ে রইল। আরিবা জুলফিকারের থেকে নিজেকে সরাতে চাইলেও সে ছাড়ল না। রুস্তম ও সালমা এবার জুলফিকারকে স্পষ্ট দেখতে পেল। লম্বা সুঠাম দেহের এক সুদর্শন যুবক, চুলগুলো তার কাজ ছুঁই, তার মুখে অদ্ভুত কোমলতার সাথে কঠোরতার ছাপ স্পষ্ট। রুস্তম ভালো করে বুঝতে পারছেন এই যুবক নিশ্চয় জিন, কিন্তু আরিবার সাথে এই জিনের কেন এই ঘনিষ্ঠতা? জুলফিকার ছাড়ো আব্বাজান, আমি জানি এসছেন, ফিসফিস করে বলল আরিবা। জুলফিকার ক্রুয়া হাসল, আরিবাকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে কিছু একটা জাদু করল। সাথে সাথে রুস্তম ও সালমা উদা হয়ে গেল। চমকাল আরিবা, চেঁচিয়ে উঠল সে, তুমি কি করলে ওনাদের সাথে? অহেতুক চিন্তা করতেন ওনারা, তাই সবকিছু ভুলিয়ে নিজেদের কক্ষে পাঠিয়ে দিলাম। ভালো করেছি না? হিংসে বলল সে। আরিবা হাঁপ ছেড়ে বাঁচল। হ্যাঁ, ভালো করেছ, আমি ভয় পেয়ে গিয়েছিলাম আপনি যথেষ্ট রাগী। জুলফিকার আরিবাকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোলো, আস্তে করে শুয়ে দিল তাকে। আরিবাকে শুয়ে দিয়ে জুলফিকার ওর পাশে কনুইতে ভর দিয়ে বলল, আমি যে রাগী এটা তুমি কিভাবে বুঝলে? আরিবা জুলফিকারের বুকে মুখ গুজে গুজল। আবার জুলফিকার তার পিঠে আঙ্গুলের সাহায্যে আঁকিবুকিতে মেতে উঠল।
আপনার চোখ দেখলে বোঝা যায় তুমি ভয় পাবে বলে আমি কখনো রাগ প্রকাশ করি না। সত্যি ভালো করেছেন, নয়তো সত্যি ভয় পেতাম। এমনিতে আজকাল অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে আমার সাথে। কি হয়েছে বলো আমাকে? মাঝে মধ্যে মনে হয় আমি অনেক দূরের শব্দ শুনতে পাই, আবার কখনো কখনো চোখ বন্ধ করলে অন্য জায়গার দৃশ্য দেখি। জুলফিকার হেসে উঠল। কথার ফাঁকে আরিবার পিঠ উন্মুক্ত করতে লাগলো। জিনের সাথে থাকতে থাকতে হয়তো অন্য কোনো শক্তি পেয়ে যাচ্ছ। জুলফিকার আরিবার উন্মুক্ত পিঠে আঙ্গুলের সাহায্যে টিচ করতে চোখ মুখ খিচকে আছে আরিবা। বুক ধুকপুক করছে মেয়েটার, কেমন অদ্ভুত ভয় লাগছে। আপনি এরকম করছেন কেন? আমার এসবে ভয় লাগছে। ভুরু কুচকে ফেলল জুলফিকার। কি করলো সে? আচমকাই জুলফিকার খেয়াল করলো তার অজান্তে সে আরিবাকে জ্বালাচ্ছে। তপ্ত নিঃশ্বাস ছাড়ল জুলফিকার। এত ধৈর্য জীবনেও ধরেনি সে, অথচ আরিবার জন্য তাকে কতটা ধৈর্য ধারণ করতে হচ্ছে। আমি খেয়াল করিনি আরিবা, ভয় পেও না, আমি কিছু করছি না আর। জুলফিকার আরিবার পোশাক ঠিক করে দিয়ে বলল। আরিবা হাঁপ ছেড়ে বাঁচল। কিছুক্ষণ কথা বলার পর জুলফিকার জিনরাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে গেল। অন্ধকার আকাশের নিচে জিনরাজ্যের প্রসাদ আলো ঝলমল করছে। ছায়া জিনের সঙ্গে লড়াই শেষে দুই ভাই ফেরত এসেছে, তবে নুসাইর এসেছিল আগেই, জুলফিকার মাত্র এলো। জুলফিকার প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আছে, তার বুক ওঠানামা করছে, চোখে জ্বলছে ক্রোধে। সে নিশ্চিত নুসাইর না এলেও একা সে ছায়াজিনকে সামলাতে পারত। কিন্তু প্রশ্ন হলো, কেন নুসাইর হঠাৎ আরিবার পাশে গিয়ে দাঁড়ালো? নুসাইর একপাশে চুপচাপ দাঁড়িয়ে, তার মুখে ক্লান্তির রেখা, কিন্তু চোখে অন্যরকম তীব্রতা। জুলফিকার তাকাচ্ছে তার দিকে, যেন নীরব প্রশ্ন ছুড়ে দিচ্ছে। কেন গেলে? কেন আমার জায়গায় ওকে রক্ষা করলে? হাওয়া ভারী হয়ে উঠছে। প্রাসাদের ভিতরে মশালগুলো টিমটিম করছে। মশালগুলো কয়েক মুহূর্তে নীরবতা, তারপর নুসাইর ধীরে মাথা তুলল। তার ভিতরে সমস্ত দ্বিধা যেন ভেঙে গেল। নুসাইর জানে সত্য লুকিয়ে রাখা সম্ভব নয়, আর এটাও জানে জুলফিকারের আগুনের মতো কাউকে ভালোবেসে ফেলেছে সে, পিছু হটার পাত্র নয় সে। তবে এবার সে নিজের সত্য ঢাকতে পারছে না। নুসাইরের চোখে সবকিছু প্রকাশ পাচ্ছে যেন। জুলফিকার সরাসরি কিছু জিজ্ঞাসা করতে পারছে না আজ, কিন্তু নুসাইরের চোখে অদ্ভুত দৃঢ়তা। জুলফিকার বুঝে গেল এবার এটা কেবল ভাইয়ের কর্তব্য নয়, এর পেছনে অন্য কারণ আছে। এক মুহূর্তের জন্য দুই ভাইয়ের চোখে চোখ আটকে গেল। তাদের দৃষ্টির ভেতরে ঝলসে উঠল একই আগুন। আরিবা, সে নীরব মুহূর্তেই জুলফিকার সব বুঝে গেল। নুসাইর আরিবার প্রতি দুর্বল, ভীষণ রকমের দুর্বল, কিন্তু বাবা মায়ের বাধ্য সন্তান হওয়ার ফলে নিজের দুর্বলতা প্রকাশ করতে পারিনি। শুধু সকালে রোদ নরম আলো ছড়াচ্ছে, ক্যাম্পাস ভরে আছে ছাত্রছাত্রীদের কোলাহলে। লম্বা বারান্দা ধরে হেঁটে আসছে আরিবা আর হাবিবা। হাবিবা মুখে সবসময় যেমন হাসি খুশি ভাব থেকে আজও তাই। তুই আবার কেমন যেন চুপচাপ হয়ে গেছিস আরিবা, এই কয়েকদিন ধরে তোর মুখে আগের মতো হাসি দেখি না। আরিবা ব্যাগের স্ট্র্যাপ শক্ত করে ধরে নরম গলায় বলল, তেমন কিছু না, একটু মাথা ভারী আছে। হাবিবা ভুরু কুঁচকাল। আমার না বলে লুকাচ্ছিস কেন? আমি কি তোকে চিনি না? আরিবা উত্তর দেওয়ার আগে হঠাৎ ক্লাসে ঢুকে পড়লেন তাদের লেকচারার স্যার রদ্দুর। সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে বই। স্যারের মুখ সবসময় শান্ত, তবে ভেতরে কি চলে কেউ জানে না। চলো ক্লাস শুরু করি। স্যারের কণ্ঠ ভারী, অথচ অদ্ভুত এক টান আছে। হাবিবা খাতায় কলম চালাতে চালাতে খেয়ালই করেনি রদ্দুর স্যারের দৃষ্টি বরাবর তার দিকে আটকে আছে। তিনি চোখ ফিরে নেন ঠিকই, কিন্তু মনে মনে কিছু যেন বলতে চান, যা কখনো প্রকাশ করতে পারেন না। হাবিবা গম্ভীর মেয়ে, পড়াশোনার বাইরে অন্য কোনো দিকে তাকায় না। ক্লাসে চোখ নামিয়ে লিখে চলে যায়। হাসাহাসি, মজা, সবকিছু বাইরে। তার সে গভীরতাই হয়তো রদ্দুর স্যারের মনে অন্যরকম আলোড়ন তোলে। রদ্দুর নিজেও গভীর প্রকৃতির মানুষ। অন্যদিকে আরিবা খাতায় পাতায় তাকিয়ে থেকেও মনোযোগ দিতে পারছে না। কাল রাতের ঘটনায় ছায়া তার চোখে মুখে লেগে আছে। মাঝে মাঝে চমকে উঠে চারপাশে দেখে নিচ্ছে। ভয় লাগছে, এই বুঝি ছায়া জিন চলে এলো ভেবে। হাবিবা ফিস করে জিজ্ঞাসা করল, তুই কি ঠিক আছিস তো? হাত কাঁপছে কেন? আরিবা জোর করে হাসলো, না ঠিক আছে। রদ্দুর স্যার বোর্ডে লিখতে লিখতে একবার ঘুরে তাকালেন। চোখ পড়ল আরিবার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। স্যার কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন, তারপর ধীরে ধীরে বলে উঠলেন, আরিবা তুমি অসুস্থ নাকি? ক্লাসে সবাই তাকালো তার দিকে। আরিবা চুপ, বুকের ভেতরে ধুকপুকানি বেড়ে যাচ্ছে। স্যার রদ্দুরের দৃষ্টি এবার স্থির হলো, কিন্তু তার দৃষ্টি হাবিবার ওপর যতটা পড়ে তার চেয়েও বেশি কৌতূহল জমে উঠছে আরিবার চারপাশের অদ্ভুত শূন্যতা নিয়ে। ক্লাসের ভিতরে এক নিঃশব্দ টান যেন জমে উঠল। আমি ঠিক আছে স্যার, ঠিক আছে। সবাই আবার ক্লাসে মনোযোগ দিল। হাবিবা বোর্ডের দিকে তাকালো। আরিবা পড়াশোনার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো এবার। গত কদিন ধরে আরিবার শরীরের ভেতর অদ্ভুত পরিবর্তন হচ্ছে। হঠাৎ করে তার শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কখন আবার চারপাশ শীতল হয়ে উঠছে।
আয়নার সামনে দাঁড়ালে নিজের চোখে কখনো নীলাভ ঝলক দেখা যায়, কখনো রক্তিম লাল। কলেজে সেদিন হাবিবা মজা করে বলেছিল, তুমি রাগ করলে গরম হাওয়া ওঠে কেন? আরিবা তখন ঠোঁট কামড়ে হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু ভেতরে ভেতরে সে ভীত হয়ে পড়েছিল ঠিকই। গতকাল রাতে ঘরে একা বসে হোমওয়ার্ক লিখছিল আরিবা। হঠাৎ খাতা কলম গড়িয়ে মাটিতে পড়তেই চোখের সামনে অদ্ভুত দৃশ্য ঘটল। কলমটা নিজে নিজেই ভেসে উঠল, কয়েক সেকেন্ড বাতাসে ঘুরে আবার টেবিলে পড়ে গেল। আরিবা হতভম্ব হয়ে গিয়েছিল, বুক ধরফর করছিল, হাত কাঁপছিল, শরীর ঘেমে উঠছিল। সেসব ভেবে আরিবার চোখে ঘুম নেই আজ। জুলফিকারও 2 দিন হলো আসেনি। আরিবার মনে প্রশ্ন অনেক, এটা কিভাবে সম্ভব হলো? আমি কি? তার ভিতরের শক্তি যেন বারবার জানান দিচ্ছে সে সাধারণ কোনো মানুষ নয়। কিন্তু কি সেই শক্তি? কেন বারবার নিয়ন্ত্রণ হারাচ্ছে? সে উত্তর এখন অজানা। প্রাসাদের ছাদে রাতের নীরবতা, বাতাসে মশালগুলোর আলো ঝাপসা ঝলমল করছে। জুলফিকার এক কোণে দাঁড়িয়ে, চোখে অগ্নি ঝলক। নুসাইর ধীরে ধীরে কাছে এসে দাঁড়ালো। তাদের মধ্যে দূরত্ব যতই হ্রাস পাচ্ছে, মন ভরে উঠছে অজানা উত্তেজনার দ্বন্দ্বে। জুলফিকারের কণ্ঠে অল্প করা কিন্তু শান্ত, নুসাইর, আমি জানি তুমি কেন আরিবাকে রক্ষা করতে গিয়েছিলে, কিন্তু তুমি শুধু হঠাৎ এসে ওর পাশে দাঁড়ালে আমার জায়গায়। তুমি কি ভাবলে আমি সেটা সহজে মেনে নেব? তুমি ভালো করে জানো আমার মাঝে উদারতা নেই। নুসাইরের চোখে অদ্ভুত তীব্রতা, কিন্তু ভেতরে একটা কষ্ট লুকিয়ে রেখেছে। ম্লান কণ্ঠে বলল সে, তুমি ভুল বুঝছো। আমি তোমার জায়গায় যেতে চাই না কখনো। আমি শুধু চাইছিলাম ও নিরাপদে থাকুক। জুলফিকার, তোমার শুনতে খারাপ লাগলেও সত্যি এটাই। আরিবা আমার জন্য গুরুত্বপূর্ণ। আর যদি আমি না যেতাম, ওর উপর ছায়াজিন আক্রমণ করত। আমি বুঝতে পারিনি তুমিও পৌঁছে যাবে। জুলফিকার গম্ভীর চাউনি দিয়ে তাকালো। এমন সত্যি আমার সামনে আর কখনো বলতে এসো না। আমি তোমাকেও ভালোবাসি, তাই ভাই তুমি আমার সঙ্গিনী, নিরাপত্তার জন্য আমি যথেষ্ট। নুসাইর ধীরে ধীরে মাথা নুয়ে বলল, জুলফিকার, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আরিবার স্বার্থ আগে। যদি কখনো দরকার পড়ে তুমি একা পরিস্থিতি সামলাতে না পারো, তবে আমরা নিজের জেদ পেছনে রাখবো, একসাথে রক্ষা করব তাকে। জুলফিকারের কণ্ঠে অল্প হেসে বলল, আশা করি তেমন পরিস্থিতি কখনো আসবে না। যদি আসে, আমি তোমার কথা মেনে নেব। নুসাইর হালকা মাথা মেরে সম্মতি জানালো। দুজনের চোখে চোখ আটকে গেল। এক অদ্ভুত নীরবতা, যেখানে বোঝাপড়া, দ্বন্দ্ব, ভালোবাসা, দায়িত্ব সব মিলেমিশে ছন্দ তৈরি করছে। ছাদের বাতাসে তারা দুজনই জানে যে তাদের ভালোবাসার সংঘাত আরিবার নিরাপত্তার সঙ্গে যুক্ত হয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। না চাইতেও হয়তো 2 ভাই দ্বন্দ্বে জড়িয়ে পড়বে। ক্লাসে তখন টেস্ট পরীক্ষা চলছে। চারপাশে পিনপতন নীরবতা, সবাই মন দিয়ে লিখছে। শুধু আরিবা কলম হাতে নিয়ে বসে আছে, অথচ হাত কাঁপছে, বুকের ভেতর তীব্র ধকধকানি। মাথার ভিতর যেন কেউ বারবার ফিসফিস করছে, তুমি আলাদা, তুমি আমাদের আরিবা। আরিবার বড্ড অস্থির লাগছে। কিছুতেই মাথা থেকে ফিসফিসানির আওয়াজগুলো বের হচ্ছে না যেন। হঠাৎ তার কলম নিজের ইচ্ছে মতো খাতায় লিখতে শুরু করে দিল। আরিবা হাত ছড়াতে চাইলেও পারছে না, চোখ বড় বড় করে তাকিয়ে আছে, আর খাতে অদ্ভুত এক ভাষায় শব্দ ভেসে উঠছে। কি লিখছে নিজেও বুঝতে পারছে না, তবে তার লেখার জন্য আশেপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। ছাত্রীরা ভয়ে সিট থেকে উঠে দাঁড়ালো। আরিবার হাতটা দেখো, ও কি লিখছে। লেখাগুলো শূন্যে ভাসছে কিভাবে, কি হচ্ছে এটা? এরপরে ক্লাসের চারপাশের জানলায় একপাশে ঝপঝপ শব্দ হয়ে বন্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল, অথচ ক্লাসরুম ভিতর থেকে অন্ধকার হয়ে উঠল। বাতিগুলো একে একে নিভে গেল। হঠাৎ খাতার পাতা থেকে আগুনের ফুলকি বের হলো। পুরো ক্লাস চিৎকার করে দৌড়াদৌড়ি শুরু করলো। একজনের হাত কেটে রক্ত পড়ল, আরেকজন মেঝেতে পড়ে গেল। হাবিবা চিৎকার করে আরিবার হাত ধরে ঝাঁকাতে লাগলো। আরিবা, থামতে, কি করছিস? কিন্তু আরিবার চোখের মনি তখন রং পাল্টে গেছে। নীলাভ আলো ঝলমল করছে, সে যেন নিজের নিয়ন্ত্রণে নেই। টেবিল চেয়ার একে একে উড়ে বাতাসে ঘুরতে শুরু করলো। হঠাৎ করে ক্লাসরুমের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে ঠান্ডা হতে লাগলো। রুদ্দু স্যার হতভম্ব। তিনি এগিয়ে গিয়ে জোরে চিৎকার করলেন, স্টপ ইট আরিবা, স্টপ। কিন্তু তার গলা যেন কোথাও পৌঁছালো না। আরিবার ঠোঁট কাঁপছে, অথচ নিজের কণ্ঠে বলছে না। কোনো অদ্ভুত শক্তির কণ্ঠ ভেসে আসছে, আমাকে ডাকছে, যেতে হবে আমাকে। একটা চেয়ার সজোরে ছুটে গিয়ে রুদ্দুস স্যারের গায়ে আঘাত করতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ পুরো ক্লাসরুমে গভীর কালো কুয়াশা ছাড়িয়ে গেল। সবাই চোখ ঢেকে ফেলল। মুহূর্তের মধ্যে শব্দ থেমে গেল। চেয়ার, টেবিল, খাতাপত্র সব মেঝেতে পড়ে গেল। বাতি আবার জ্বলে উঠল। সবাই চারিদিকে তাকাচ্ছে, কিছুই ঘটেনি যেন। আরিবা ঘেমে নিয়ে একেবারে ভিজে বসে আছে। সে কিছুই বুঝতে পারছে না। ক্লাসমেটরা হাঁ করে তাকিয়ে আছে, কারোর ভিতরে ভয়, কারোর ভিতরে কৌতূহল। রুদ্দুস স্যার শেষ বেঞ্চের কোণে অদ্ভুতভাবে তাকালেন। সেখানে বসে আছে জুলফিকার। তার চোখে তখনও ভয়ঙ্কর জ্যোতি। গাঢ় কণ্ঠে খুব ধীরে বলল, আরিবা, শান্ত হও, আমি সবাইকে সবকিছু ভুলিয়ে দিচ্ছি।
সে হাত নেড়ে এক ঝটকায় সবার স্মৃতি থেকে কয়েক মিনিট আগের ঘটনাগুলো মুছে দিল। সবাই আবার পরীক্ষায় মন দিল, যেন কিছু ঘটেনি। শুধু আরিবার রোদ্দুর স্যারের সবকিছু মনে রইল। বাড়ি ফিরে আরিবা বিছানায় বসে আছে, চারিদিকে সব স্বাভাবিক। ঘড়ির টিকটিক শব্দ, জানলার বাইরে রাস্তার আলো। আমি জানি ডাকাডাকি, কিন্তু তার ভিতরে একেবারে অস্থির। ক্লাসে হঠাৎ যে ঘটনা ঘটল তাতে আরিবার বুক ধরফর করছে। সে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকায়। তার চোখ দুটো লালচে, শরীর যেন জ্বরে পুড়ছে। মনে মনে ভাবল, আরিবা, আমার সঙ্গে এসব কি হচ্ছে? আমি তো সাধারণ মেয়ে, তাহলে কেন আমার চারপাশে এমন অদ্ভুত ঘটনা ঘটছে? সে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। ক্লাসে সবাই স্বাভাবিক আচরণ করছিল, কারণ জুলফিকার সময় মতোই সবটা সামলে নিয়েছিল। কিন্তু আরিবার কাছে সব পরিষ্কার। ওর জীবনে এমন কিছু আছে যা অন্য কারোর জীবনে নেই। রাত হতে এখনও অনেক বাকি। সবে মাগরিবের আজান দিচ্ছে। জুলফিকার রাতে এলে তাকে কিছু জিজ্ঞাসা করবে ভেবে বিছানায় শুয়ে পড়ল সে। একটা সময় আরিবা ক্লান্তিতে ধীরে ধীরে ঘুমের দেশে হারিয়ে গেল। ঘুম গভীর হলে অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে আরিবা। আগুন, কালো ছায়া, আবার হঠাৎ আলোয় ভেসে থাকা এক শহর। সেই শহরে দাঁড়িয়ে আছে দুজন। একজনের চোখ গভীর সমুদ্রের মতো, তিনি একজন নারী। আরেকজনের চোখে আগুন, তিনি একজন পুরুষ। দুজনেই তাকিয়ে আছে আরিবার দিকে। আরিবা ঘুম ভেঙে হঠাৎ উঠে বসে। বুকের ভেতরে হাঁপুরের মতো শ্বাস ওঠানামা করছে। মেয়েটা আর কিছু বুঝে উঠতে পারছে না। আশেপাশে তাকিয়ে সকাল হয়েছে কিনা বোঝার চেষ্টা করল আরিবা, কিন্তু চারিদিকে অন্ধকার। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 2টো বেজেছে এখন। আচমকা আরিবা অনুভব করলো কেউ তার পাশে বসে আছে। পাশ ফিরে তাকালো সে, জুলফিকার। আরিবা কোনো বাক্য ব্যয় না করে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে জুলফিকারের বুকে মুখ গুজে রইল আরিবা। জুলফিকার প্রশান্তিতে চোখ বন্ধ করে ফেলল। মেয়েটা কাছে এলে এত শান্তি শান্তি লাগে ওর যে আরামে চোখ বুজে আসে। কি হয়েছে, এত অস্থির হয়ে আছে কেন আরিবা? জুলফিকার আরিবার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো। আরিবা থেমে গেল। আমার সাথে কি হচ্ছে তুমি কি জানো জুলফিকার? আরিবার প্রশ্নে জুলফিকার চিন্তায় পড়ে গেল। সত্যি তো, আরিবার সাথে কি হয়েছিল আজ? কেন তৃতীয় শক্তি তো সেখানে উপস্থিত ছিল না। আরিবার জুলফিকার ছিল কেবল। তাহলে আরিবা কি হয়েছিল তখন? জুলফিকার শব্দ করে হেসে উঠল। আরিবার সোজা হয়ে বসলো, ভুরুকুচকে জুলফিকারের দিকে। ও আচ্ছা, তাহলে কেন শুনি? হাসতে বারণ আছে নাকি? তা নেই, তবে। জুলফিকার আরিবার গলায় ঠোঁট ছুঁয়ে দিয়ে শুধালো। কি তবে? আরিবা লজ্জা মাথা নিচু করে ফেলল। জুলফিকার আরিবার এই লজ্জা পাওয়ার বিষয়টা বড্ড পছন্দ করে। মানব জাতির এই লজ্জা পাওয়ার স্বাদটা, স্বভাবটা দারুণ। প্রেমিকা বলে কথা। জুলফিকারের মুখে এমন ডাকনাম শুনে হেসে ফেলল আরিবা। এটা কেমন ডাক? ভালোবাসার ডাক, প্রেমিকা? জুলফিকার আরিবার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে গভীরভাবে জড়িয়ে ধরে নিজের কাছাকাছি নিয়ে এলো। আরিবা লজ্জায় ভয় ছটফট করছে। জুলফিকারের অগ্রাসী চুম্বন তার কাছে মোটেও সুখকর লাগছে না। আরিবার এমন প্রতিক্রিয়া দেখে অনিচ্ছা সত্ত্বেও জুলফিকার তাকে ছেড়ে দিল। তোমার বয়স কত? আকস্মিক জুলফিকারের এমন প্রশ্নে হকচকিয়ে গেল আরিবা। ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে বলল, 16 চলছে। 2 দিন পর 17তে পড়বে। কিন্তু কেন? জুলফিকার কিছু একটা হিসাব করতে লাগলো। আরিবা চুপচাপ তার হিসাব বোঝার চেষ্টা করছে। এত ছোট একটা মেয়ের প্রেমে পড়লাম কিভাবে আমি? মুখ গোমরা করে ফেলল আরিবা। কি হয়েছে তাতে? হয়নি বলছো? তুমি জানো জিনরা তোমাদের তুলনায় কতটা বেশি প্রেমময়ী। সেখানে তুমি ন্যূনতম ভালোবাসা সহ্য করতে পারছো না। তুমি আমাকে সহ্য করবে কিভাবে? বুঝতে পারছো কি বলছি আমি? জুলফিকারের ভ্রু নাচানো আর ঠোঁটের কোণের দুষ্ট হাসি দেখে আরিবা লজ্জায় ওড়না দিয়ে মুখ ডাকলো। জুলফিকার হেসে ফেলল তাতে। আরিবা সব আর কিছু বলল না সে রাতে। জুলফিকার তাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর চলে গিয়েছিল। রাতভর জুলফিকারের সাথে কথা বলে ফজরের আগে আরিবা ঘুমিয়ে পড়েছিল। সকালবেলা সালমা দরজা ঠেলে ঘরে ঢুকে আরিবার কপালে হাত রাখতে আঁতকে উঠলেন তিনি। শরীর যেন জ্বালাময়ী আগুনে পড়ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটা কাঁপছে না, বরং নিঃশ্বাস স্বাভাবিক। মুখে হালকা একটা অচেনা প্রশান্তি। সালমা ফিসফিস করে বললেন, হ্যাঁ আল্লাহ, এ কি হলো আমার মেয়ের? এটা তো জ্বর মনে হচ্ছে না। তিনি তাড়াহুড়া করে পানির গ্লাস এনে আরিবার ঠোঁটে ধরলেন, কিন্তু পানি গরম হয়ে বাষ্প হয়ে উঠতে লাগলো। সালমা হাত ছড়িয়ে নিলেন ভয়ে। সে সময় আরিবার ঘুম ভাঙল। একেবারে স্বাভাবিক ভঙ্গিতে শোয়া থেকে উঠে বসল সে। আড়মোড়া ভেঙে বলল, আমি জান, কিছু হয়েছে আপনার? চোখ মুখ এমন লাগছে কেন? সালমা কি বলবেন বুঝতে পারছেন না যেন। আমতা আমতা করে বললেন, কিছু না, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি নাস্তা তৈরি করছি। আরিবা বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বলে, ঠিক আছে। সালমা আর কিছু না বলে মেয়ের ঘর থেকে বেরিয়ে গেলেন। নাস্তা শেষে প্রতিদিনের মতো আরিবা কলেজে চলে গেল। তবে সালমা কিছুতেই স্বস্তি পাচ্ছেন না আজ। রুস্তম বাড়িতে নেই, ফিরবে রাতে। ঘরের নিস্তব্ধতা, বাইরের আকাশে পূর্ণিমার আলো ঝরে পড়ছে। সালমা জানলার পাশে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে।
বুকের ভেতরটা ভীষণ অস্থির। আগামীকাল যে তার মেয়ের ১৭তম জন্মদিন, এই ভেবেই সে শান্তি পাচ্ছে না। রুস্তম নিজের কাজ শেষ করে ধীরে ধীরে ঘরে ঢুকে বলল, তুমি এখনো জেগে আছো? সালমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঘুম আসে কিভাবে রুস্তম? কালকের দিনটা নিয়ে ভীষণ ভয় করছে। মেয়েটা যে কি হতে চলেছে আমি নিজেও জানি না। রুস্তম চুপ করে রইল কিছুক্ষণ, তারপর আস্তে আস্তে বলল, যাই হোক সালমা, আমরা কিছু করতে পারবো না। আমাদের কাছে হাতে কিছু নেই, শুধুমাত্র প্রার্থনা করা ছাড়া। সালমা কাপা গলায় বললেন, কিন্তু আরিবা তো আমার চেয়ে আমার বুকের ধন। যদি শুভ শক্তি না পরাজিত হয় তখন? আমি চাই না ওর ভিতরে কোনো অশুভ শক্তি জেগে উঠুক। রুস্তমর কণ্ঠ ভারী হয়ে গেল। এটা অশুভ নয়, ওর জন্মেই লেখা আছে। ভ্যাম্পায়ার রক্ত আর পরী রক্ত মিশে আছে তার শরীরে। ১৭ বছরের আগে সে শক্তি ঘুমিয়ে থাকবে, কিন্তু জন্মদিনে পূর্ণিমার রাতেই। থামো। সালমা কেঁপে উঠলেন, এসব আমি শুনতে চাই না। আমি শুধু চাই আমার মেয়ে যেন সাধারণ মানুষের মতো বাঁচতে পারে।